নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আজ রবিবার, ছুটির দিন। আমি থাকি পূর্ব বর্ধমানে, তাই একবেলা ছুটি কাটাতে আজ সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন বলতেই আমরা রবীন্দ্রনাথের ক্যাম্পাস বুঝে থাকি, তবে আজ কিন্তু ক্যাম্পাসে যাব না। আজ প্রথমে যাব সুরুল রাজবাড়ি, ওখান থেকে যাব কঙ্কালেশ্বরী মন্দির, তারপর শেষে যাব মা দেবী ফুল্লরার কাছে। চলো, সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি, এটা বোলপুর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরত্বে। তোমরা যদি গাড়ি না নিয়ে আসো, বাস বা ট্রেনে এলে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটো টোটো পেয়ে যাবে। আমরা এখন উপস্থিত হলাম সুরুল রাজবাড়ির সামনে এসে। আজকে যেহেতু রবিবার, ভালোই ভিড় রয়েছে। আর তোমরা যদি বাসে বা ট্রেনে আসো, তোমরা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করে নিতে পারো। রিজার্ভ করে নিলে তোমাদের পুরো শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেবে। সেক্ষেত্রে তোমরা একটু দাম দর করে নেবে। এটা সুরুল রাজবাড়ি সরকার বাড়ি নামেও পরিচিত বা বড় বাড়ি নামেও পরিচিত। রাজবাড়ির সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখানে আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে পার হেড ঢুকে পড়লাম রাজবাড়ির ভিতরে। রাজবাড়ি মানেই কিন্তু একটা ঐতিহ্যের ব্যাপার, একটা প্রভাবশালী ব্যাপার। চলো এবার ভিতরটা ঘুরে দেখি। হালকা নীল রঙের ছোঁয়ায় গোটা রাজবাড়িটাই বেশ সুন্দর, অসাধারণ দেখতে লাগছে। আর রাজবাড়ি ঢুকলেই সাধারণ মানুষের রাজবাড়ি সম্পর্কে জানতে ইচ্ছে করে। তবে এখানে তো রাজবাড়ি কোনো লোকজন নেই। কেয়ারটেকারের কাছে জানতে পারলাম দুর্গাপুজোর সময় ওনারা আসেন। ওনারা এখন থাকেন কলকাতায়, অনেক পরের প্রজন্ম। তবে তখন এলে ওপরের যে ঘরগুলো রয়েছে তখন ওগুলো ওনারা ব্যবহার করেন। নিচের কোনো ঘরই দেখছি আর ব্যবহারযোগ্য নেই। এটা হচ্ছে দালান, ঠাকুর দালান। এখানে দুর্গাপুজোর সময় বেশ বড় করে দুর্গাপুজো হয়। অনেকে সাধারণ মানুষও দুর্গাপুজো দেখতে আসেন। এখানে কিন্তু রবীন্দ্রনাথ বসে অনেক কবিতা গান লিখেছিলেন। এই রাজবাড়ি শ্রীনিবাস সরকার দ্বারা নির্মিত হয়েছিল। শোনা যায় 1800 শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় তাদের জাহাজের পাল বিক্রি করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। সরকার পরিবার যে সম্পদ অর্জন করেছিলেন তাই দিয়েই এই সুরুল রাজবাড়ি তিনি নির্মাণ করেছিলেন। আর এখানটা হলো রাজবাড়ির ঠাকুর দালান বাড়ি। এখানে পুজো হয় মা দুর্গার, খুব বড় করে জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়। এই দুর্গাপুজোর সময় কিন্তু সাধারণ মানুষের খুব ভিড় হয়। শোনা যায় এই সরকার পদবি তাদের আসল পদবি নয়, এটা ইংরেজদের দেয়া। এদের মূলত নীল চাষ ও জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল। এখানে মা দুর্গাকে তাদের পুরানো অস্ত্রশস্ত্র এবং পারিবারিক গহনা দিয়ে সাজানো হয়। মা এখানে পূজিত হন বৈষ্ণব মতে। রথের দিন এখানে কাঠামো পুজো হয়, রয়েছে বলি প্রথার প্রচলনও। আর এই সময় এখন দেখো ঠাকুর দালানে এদের ভিড়। এরা এত মানুষের ভিড় থেকে একটু ভয়ই পেয়ে যাচ্ছে। রাজবাড়ির পুরো অংশই কিন্তু তোমাকে বাইরে থেকে দেখতে হবে। ভিতরে সমস্ত ঘরই কিন্তু ওদের তালাবন্ধ। আর দেখো ভিতরে কি রয়েছে, সমস্ত লোহার রড ভরা আছে। রাজবাড়িতে এসে যদি ভিতরে কোনো অংশ না ঢুকে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু মনটা একটু বেশি খারাপ হয়ে যায়। এই রাজবাড়ির ভিতরে কোনো অংশই তোমরা দেখতে পাবে না, এরকম বাইরে থেকেই দেখতে হবে। তবে বাইরে পরিবেশটাও বেশ সুন্দর লাগছে। পুরো রাজবাড়ির এই নীলাভ ছোঁয়া, বড় বড় জানালা আর বড় বড় বারান্দা, আর এই ঠাকুর দালানে বড় বড় স্তম্ভ যেন অনেক দিন ধরে ঐতিহ্য বহন করে চলেছে। রাজবাড়ির পিছনের এই যে দরজাটা দেখছো, এটা সাধারণের জন্য প্রবেশ নিষেধ। এটা রাজবাড়ির অনেক পরের প্রজন্মের মানুষ এখানে অনেকজন রয়েছে, তাই এদিকটা বারণ আছে যাওয়ার। আমি অনেক উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম ভিতরে যদি কিছু দেখতে পাওয়া যায়। একটা জানালা দিয়ে এইরকম সিঁড়ি দেখতে পেলাম। সম্ভবত দোতলা যাবার জন্য এই সিঁড়ি ব্যবহার করা হয়। এখানটা এখন বেশ অন্ধকার। এখন আমরা যাচ্ছি বোলপুর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ফুল্লরা বা অট্টহাস। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। এটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। এখানে সতীর ঠোঁটের নিচের অংশটি পড়েছিল। মন্দিরে কোনো বিগ্রহ নেই। এখানে এই কচ্ছপাকৃত শিলাখণ্ডেই মা দেবীর পূজা হয়।
কথিত আছে সুলতান মাহমুদ গজনবীর ভারত আক্রমণের সময় একদল ব্রাহ্মণ মিথিলা থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের বর্মণ রাজ হরিশর্মার কাছে আশ্রয় লাভ করেন। তাদের মধ্যে কয়েকজন ব্রাহ্মণকে দেবী ফুল্লরার পূজার জন্য শীতল গ্রামে নিয়ে আসেন বর্মণ রাজের মহাসন্ধি বিগ্রহী ভবদেব ভট্ট। যাতায়াত সহ অন্যান্য অসুবিধার জন্য এই সময় ওই পূজারীরা ফুল্লরার মন্দির সংলগ্ন বাকুল, ফুলিয়ানগর, অট্টহাস এই জায়গাগুলিতে বসতি স্থাপন করে। পরবর্তীকালে ওই বংশেরই দীপমণি মিশ্র বাহাদুর বর্মণ রাজা হন। এই মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। এখানে ভৈরব বিশ্বের শিবের মন্দির। বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায় 1302 বঙ্গাব্দে। এই দিকটা রয়েছে মন্দিরের পিছনের অংশ। এখানে রয়েছে একটা উপাসনা ভবন, এখানে থাকারও ব্যবস্থা আছে। আর একদিকে রয়েছে মায়ের ভোগ ঘর, মায়ের অন্নভোগের ব্যবস্থা রয়েছে। তোমরা যদি আসো এখানে 60 টাকা দিয়ে একটা কুপন কেটে মায়ের অন্নভোগের প্রসাদ গ্রহণ করতে পারো। গোটা মন্দির জুড়েই রয়েছে সুন্দর কারুকার্য। এদিকে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, এখানে অনেক তান্ত্রিক তন্ত্র সাধনা করে গেছেন বা করেনও। তোমরা যদি মায়ের অন্নভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে 11টা থেকে 11:30টার মধ্যে এখানে এসে কুপন কেটে নেবে, তবেই তোমরা কিন্তু অন্নভোগ পাবে। 51টি সতীপীঠের মধ্যে এই সতীপীঠ খুবই জাগ্রত। এখানে পুরোহিত মশাইয়ের কাছে শুনছিলাম এখানকার মৃত্তিকা যদি কেউ একবার মুখে দেয় তাহলে সে অনেক কঠিন রোগ থেকে নিস্তার পায়। এই মন্দিরের সামনে 2-4টে দোকান আছে যেখান থেকে তোমরা মায়ের পুজোর জিনিস পেয়ে যাবে। খুব বেশি দোকান কিন্তু নেই, ওই 2-3টে দোকানই আছে। এখানে সন্ধ্যার সময় মায়ের আরতি হয়, তাই তোমরা যদি বিকেলের দিকে আসো অবশ্যই আরতিটা একবার দেখে যাবে। ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেল, আর যত মন্দির চত্বরে ঘুরছি তত মা দেবী ফুল্লরাকে জানতে ইচ্ছে করছে। এই মন্দিরটি গ্রামের একদম শেষ প্রান্তে। এই সতীপীঠে এসে তোমরা বুঝতে পারবে এখানে মা দেবী ফুল্লরা কতটা জাগ্রত। মন্দিরের সামনেই রয়েছে একটি বিশাল পুকুর। মন্দিরের এই পুকুরটি সম্পর্কে জানা যায় যে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুরটা থেকে 108টি পদ্ম সংগ্রহ করেছিল। এখন সন্ধ্যা হব আমরা অনেকটা সময় এই পুকুরের পাড়ে বসেই কাটিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আমরা সারাদিন 3টে জায়গায় ঘুরলাম। এক হলো সুরুল রাজবাড়ি, তারপরে ওখান থেকে গিয়েছিলাম কঙ্কালেশ্বরী মন্দির, তারপরে আমরা শেষে এসেছিলাম ফুল্লরা। কঙ্কালেশ্বরী মন্দির নিয়ে আমার আর একটা ভিডিও থাকবে, তোমরা অবশ্যই চোখ রেখো ওই ভিডিওয়। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করার অনুরোধও রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধও রইল। সূর্যি মামার সাথে সাথে আমরাও এখন বাড়ি ফেরার পথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।